লায়লা, লায়লা আমার নাম। এত তাড়াতাড়ি ভুলতে তো পারবে না। আরে কতবার আমার কাতিল আদাওয়াসে আপনাকে বিমোহিত করেছি। আমার প্রথম ছবি আশিক নবাব মনে তো থাকার কথা আপনার, আর সেটি তো আমারই গান। তেরে নैनो में झूमे मेरा जिया ওরে পিয়া ये क्या किया। আমিও কি পাগল, পুরনো সেই সোনালি দিনগুলো মনে করছি। সেই সময়টিও কত সুন্দর ছিল, বড় বড় সেট আর রঙিন লাইট, সেখানে আমি আর আপনার চিৎকার, লায়লা লায়লা। মনে তো করেন আমাকে। আসলে চলচ্চিত্রের রঙিন দুনিয়া থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছে লায়লা, আমিও দূরে যেতে চাইনি, কিন্তু আমারই ভুল ছিল, যেই ভুল আমাকে রঙিন কার্পেট থেকে এই হুইল চেয়ারে নিয়ে এসেছে। আসুন আপনাদের সবকিছুই শুরু থেকে বলি। আমি একটি সাধারণ পরিবারে জন্ম নিয়েছি, আর অভিনয়ের ভূত তো আমার মধ্যে তখন ঢুকেছে যখন আমি আমার বাবা মায়ের সাথে রামজি ফিল্ম সিটির ঘুরতে গিয়েছিলাম। আর আমার ভাগ্যটাই দেখো, আমি সেখানে সুপারস্টার রজনীকান্তকে দেখতে পেয়েছি। তাকে দেখে আমি সেখানে একটি গাড়ির বোনেটে দাঁড়িয়ে যাই, আর তার স্টাইল কপি করে জোরে চিৎকার দিই, তালাইবা। সেখানে এত ভিড় ছিল যে সে শুনতেই পায় না। পাশে দাঁড়িয়ে স্পট দাদা বিড়ি নিচে ফেলে আমার জন্য তালি বাজায় আর বলে, সুপারস্টার হবি রে তুই, চল তোকে আমি স্টুডিওর ভিতর দেখাবো। এরপর স্পট দাদা শুধু স্টুডিও না, আমাকে আর বাবা মাকে পুরো ফিল্ম সিটি ঘুরিয়েছে। এর মধ্যে বাবা আর স্পট দাদার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে বিড়ি শেয়ার করা শুরু করে। এর মধ্যে স্পট দাদা ঘুরতে ঘুরতে আমাকে বলে, জানো লায়লা, এই ফিল্ম সিটি একটা যুদ্ধক্ষেত্রের উপর বানানো হয়েছে, যেখানে একসময় কবরস্থান ছিল। আমার মুখ আর মনে একটা কথাই আসে, তাহলে এই জায়গা তো ভুতুড়েই হবে। আরে এত মানুষের ভিতরে তো ভূত ভয় পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রাতে হাওয়া শুটিংয়ে অনেকবার ভূত প্রেতের অনুভব তো হয়েছে। কখনো স্টারের ভ্যানিটি ভ্যানে, আবার কখনো ক্যামেরাম্যান, কিন্তু সব শোনা কথা। রামজি ফিল্ম সিটির ভুতুরে গল্প আমি তো অনেক শুনেছি, যে স্টাফের ভ্যানিটি ভ্যানে অনেকবার কিছু লেখা পাওয়া যায়, লাইট কাপে, আরো কত কিছু। কিন্তু এইসব কথা এড়িয়ে আমার মনোযোগ তো তখন একটি ভ্যানিটি ভ্যানের দিকে। কেমন দেখতে ভ্যানিটির ভেতরে। সেদিন আমি না জানি কত শুটিং দেখেছি আর স্টারদের আসতে যেতে দেখেছি, কিন্তু নজর আমার সেখানেই আটকে যায় যখন স্টার ভ্যানিটি ভ্যানের থেকে বের হয় বা প্রবেশ করে। তখন কিছু সেকেন্ডের জন্য তার ভেতরে দেখা যায়। স্পট দাদা আমার মনের কথা বুঝতে পেরেছিল, আর সে আমাকে বলে, মেয়ে, আজকে বাইরে থেকে দেখে নে, কিন্তু দেখিস একদিন তোর কাছেও নিজের ভ্যানিটি ভ্যান হবে। সেদিন ফিল্ম সিটি থেকে বের হওয়ার পর কোনোদিন আর স্পট দাদার সাথে দেখা হয়নি, কিন্তু তার বলা কথা প্রায় আমার মনে ঘুরতো। আর একদিন স্কুলে সায়েন্স ক্লাস হচ্ছিল, তখন টিচার জিজ্ঞাসা করে কে কি হতে চায়। কেউ ডক্টর বলেছে, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু আমি আমার দুহাত খুলে বলি আমি অ্যাক্টরস হব। আমি ধীরে ধীরে বড় হই, সাথে আমার সৌন্দর্য বাড়তে লাগলো। বাবা মায়েরও আমার নায়িকা হওয়া নিয়ে আপত্তি ছিল না, আর ফিল্ম জীবনের সেই দিনও চলে আসে যখন আমি অডিশন লাইনে দাঁড়ানো শুরু করি। যত আমি এই ইন্ডাস্ট্রির ভেতরে যেতে লাগি, ততই আসল রূপ দেখতে পাচ্ছিলাম। লম্বা লম্বা অডিশনের লাইনে তারা কোনো আর্টিস্ট খুঁজছিল না, বরং এমন কোনো মেয়ে চাইতো যে ডিরেক্টরের সাথে সাথে অ্যাক্টরের বিছানা গরম করতে পারবে। যখন আমার সামনে প্রথমবার এমন পরিস্থিতি আসে, তখন আমি ভেঙে পড়ি। এমন মনে হচ্ছিল যেন ছোট থেকে এখন পর্যন্ত করা সকল কষ্ট কারো আগে পা ফেলানো। কিন্তু সে খারাপ সময় আমার বাবা আমাকে সাপোর্ট দিয়েছিল আর আমার সাহস যোগায়। আর আমি রোজ বের হতাম এমন কারো খোঁজে যে সত্যি একজন নায়িকা খুঁজছে, নাকি আমার মাংস। সেই দিনও আমার সামনে চলে আসে যখন আমি একটি সিরিয়ালে ছোট বোনের রোল পাই। যদিও রোল অনেক বড় ছিল না, কিন্তু সপ্তাহে একবার তো আমার বাবা মা আমাকে টিভিতে দেখতেই পারবে। কিন্তু আমি যখন বাড়ি যাই তখন সেখানে অনেক ভিড় লেগেছিল। মনে মনে আমি ভাবতে লাগি, মা কি করে এই কথা জানতে পারলো যে উনি পুরো মহল্লাকে ডেকে নিয়েছে। যেই আমি দরজার পাশে দাঁড়াই, একটি অ্যাম্বুলেন্স আমার সামনে এসে দাঁড়ায়। তা থেকে দুটি অদ্ভুত লোক বের হয়ে
দুটি চাদরে ঢাকা লাশ বের করে দরজার সামনে রাখে। লোকেদের ভিড় বেরিয়ে যাচ্ছিল, সাথে তাদের ফিসফিস। আর আমি তো একদম থমকে ছিলাম। আমি দাঁড়িয়েছিলাম, তখন একটি জোরে বাতাস আসে আর চাদর উড়ে যায়। আর দেখে আমি মাটিতে পড়ে যাই, কারণ আমার সামনে আমার বাবা মায়ের লাশ পড়েছিল। তাদের জীবন একটি অ্যাক্সিডেন্টে একে অপরকে বাঁচাতে গিয়ে চলে যায়। তাদের যাওয়ার পরে আমি অনেক একা হয়ে যাই। অনেক মাস আমি নিজেকে ঘরে বন্দি করে রেখেছি, কারণ তাদের স্মৃতি আমার মাথা থেকে যাচ্ছিল না। কিন্তু সেই সুযোগ আমি হারিয়ে ফেলি, যেটি অনেক কষ্টে আমি পেয়েছিলাম। তাদের স্মৃতি থেকে বের হতে আমি আবারও অডিশন দেওয়া শুরু করি। কিন্তু এইবার আমি সেই অডিশনের লাইনে দাঁড়াতেও ভাবিনি, যেখান থেকে একসময় আমি দৌড়ে পালাতাম। আমার সৌন্দর্যের জন্য লম্বা লাইনেও কাস্টিং ডিরেক্টরের নজর আমার উপরই পড়ত। এই জন্য আমি ছোটখাটো রোল পেতাম, তার পরিবর্তে তাদের ছোট ইচ্ছা পূরণ করে দিতাম। তবে অনেক ধরনের লোক পেতাম, কেউ শুধু দেখে, আবার কেউ শুধু ছুঁয়ে সুযোগ নিত। এরই মাঝে আমার দেখা হয় সরকার খানের সাথে, যাকে আমার সৌন্দর্যের জালে ফাঁসানো আমার জন্য কোনো বিষয়ই ছিল না। এরপর আমি তাকে একটি রাত দিই, আর সে আমাকে রাতারাতি স্টার করে দিয়েছে। আর এভাবেই আমি পেয়েছি আমার প্রথম ছবি আশিক নবাব। আর এরপর না জানি আমি কত মুভি করেছি, কত সরকার খানের সাথে দেখা হয়েছে, কত রাত আমি একা ঘুমিয়েছি, আবার কত রাত কারো বিছানার চাদর হয়ে শুয়ে কাটিয়েছি। এই সব কিছু আমার মনে নেই, শুধু মনে আছে আমার শেষ ছবি স্পর্দাদা, যার শুটিং মুম্বাইতে নয়, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতেই হতে যাচ্ছিল। সেটে ফিল্মের হিরো আর ডিরেক্টর অপেক্ষা করছিল। ফিল্মের নামে যেহেতু স্পর্দাদা ছিল, সেখানে বেশ কয়েকজন স্পর্দাদা বলা লোক উপস্থিত ছিল। তার মধ্য থেকে একটি স্পর্দাদা হিরোকে গিয়ে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। কিন্তু স্টার কিড সোকল অ্যাক্টরের কোনো অনুভূতি ছিল না, আর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ডিরেক্টরকে কথা শোনায়। এরপর সেখানে সকল স্পর্দাদাদের সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এরই মাঝে আমি একটি পরিচিত মুখ দেখতে পাই, সেই স্পর্দাদাকে যে আমার মধ্যে নায়িকা হবার আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমাকে দেখে সে অনেক খুশি হয়। সে আমার দিকে তাকিয়েছিল আর আমার সাথে দেখা করার জেদ করতে লাগে। আমারও মনে হচ্ছিল আমি গিয়ে তাকে জড়িয়ে ধরি আর মন ভরে কান্না করি। কিন্তু আমি সামনে যাওয়ার আগে সে ড্রামাবাজ নায়ক আবার শুরু করে আর বলতে লাগে, হয়তো আজকে পূজায় এই নমুনাদের চেঁচামেচি হবে, নয়তো আমি। আর আপনারা তো জানেনই এই ইন্ডাস্ট্রিতে হিরোর কত কদর। তাই সেখান থেকে সকল স্পর্দাদাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমার সেই স্পর্দাদাও চিৎকার শুরু করে, আরে থামো থামো থামো, আমি চিনি নাই কাকে। আরে আমার মেয়ের মতো, একবার আমাকে সেখানে নিয়ে যাও, ও নিজেই তোমাকে বলে দিবে। কিন্তু আমি কি বলবো, আমার সফলতা আমার পা বেঁধে রেখেছিল। হিরোর বিরুদ্ধে আমিও তখন কিছু বলতে পারিনি, আর তার মন ভালো করতে থাকি। পূজায় ফিল্ম সিটিতে অনেক ঝামেলা হয় আর হিরো তাড়াহুড়ায় চলে যায়। তারপর আমি আমার স্পর্দাদার খোঁজে যেতেই যাচ্ছিলাম, তখন আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলে, ম্যাম, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে, দ্রুত এখান থেকে চলুন। স্পর্দাদাকে না পাওয়াতে আমিও সেখান থেকে চলে যাই। এমনিতে তো পরের দিন শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেক সপ্তাহ ধরে বন্ধ ছিল। অবশেষে 2 মাস পর প্রথম শুটিং এর দিন আসে। কথাতেই দিন ছিল, আসলে শুটিং রাতে শুরু হয়। শুটে সেই বদমাশ নায়কও এসেছিল, কিন্তু সে আজকে অনেক শান্ত আর ভীতু দেখাচ্ছিল। এসে সেই ভ্যানিটি ভ্যানে ঢুকে যায় আর ভিতরে গিয়ে চিৎকার দিয়ে ওঠে, কারণ তার আয়নাতে কিছু লেখা ছিল। এই ঘটনার পর চারদিকে হাঙ্গামা শুরু হয়ে যায়, কিন্তু জানা যায়নি এই দুষ্টুমি আসলে কে করেছে। হিরো তো এখন আর এই ভ্যানিটি ভ্যানে প্রবেশ করতেই চাচ্ছিল না, তাই আমরা একে অপরের সাথে ভ্যান পাল্টে নেই। কিন্তু এখন আয়নাতে কিছুই লেখা ছিল না। আমি এই বিষয়টা এড়িয়ে যাই আর রেডি হতে থাকি আর আয়নার সামনে গিয়ে বসি। এরপর যখনই আমি কানের দুল পরতে আয়নাতে তাকাই, তখন আয়নাতে আমার পেছনে স্পর্দাদাকে দেখতে পাই। খুশিতে আমি আত্মহারা হয়ে যাই। যেহেতু আমার তাড়া ছিল, তাই আমি আয়নাতেই দেখতে দেখতে কথা বলা শুরু করি আর তার কাছে ক্ষমাও চাই। এরপর আমি যখন তাকে জড়িয়ে ধরার জন্য ঘুরে তাকাই, তখন দেখি সেখানে কেউই ছিল না। কিন্তু আমি যখন আবার আয়নাতেই তাকাই, তখন স্পর্দাদাকে আবারও দেখতে পাই। ভয়ে আমি কাঁপতে শুরু করি আর দৌড়ে আমি ভ্যানিটি ভ্যানের দরজায় চলে আসি, কিন্তু কেন জানি সেটি খুলছিল না। তার উপর লাইটও অন অফ হতে লাগে। ভয়ে আমি চিৎকার চেঁচামেচি করতে লাগি, সাহায্য চাইতে থাকি,
কেউ আমার কথা শুনতে পারছিল না। তখনই স্পর্দাদার শব্দ শুনতে পাই। বেটি, আমি তোমার কোনো ক্ষতি করব না, আয়নার সামনে এসো। তার কথা শুনে আমি আয়নার সামনে চলে যাই। সেখানে আমি সেই সব দেখতে পাই যেটি সেদিন হয়েছিল। যে স্পট বয় সেদিন হিরোকে জড়িয়ে ধরে, সেটি আর কেউ নয় বরং স্পট দাদার ছেলে ছিল। হিরো তাকে অপমান করতে লাগে। এরপর স্পট বয় অনেক মন খারাপ করে আর সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। কিন্তু যখন স্পট দাদা আমাকে দেখে, সে তার ছেলেকে বলে ও তোকে সকল স্টারের সাথে দেখা করাবে, কারণ স্পট দাদা আমাকে চিনতো। কিন্তু এটা হয়নি, বরং এটার জন্য তারও অনেক বদনাম হয়। এটি তার ছেলে নিতে পারেনি আর সে সেই সময় আত্মহত্যা করে নেয়। আর যখন স্পট দাদা এই বিষয় নিয়ে হিরোর কাছে যায়, তখন হিরো তাকে অনেক মারে। যখন তার অবস্থা মৃত্যুর কাছাকাছি, তখন তাকে চাপা দিয়ে চলে যায়। কিন্তু আজকে সে জীবিত ফিরে যাবে না। এসব বলে স্পট দাদা আয়না থেকে গায়েব হয়ে যায় আর সেখানে লেখা চলে আসে, হিরো আজকে মরে যাবে। আমি দৌড়ে দরজার কাছে যাই, যেটি এখন খোলা ছিল। আমি দ্রুত বের হয়ে সেটিই বোঝাই সবকিছু ঠিক ছিল। যদি কিছু ঠিক না থাকে, সেটি হচ্ছে আমি, কারণ আমি জানতাম কিছু হতে যাচ্ছে। তখনই ডিরেক্টর আমাকে তার কাছে ডাকে আর সেদিনের সব বোঝাতে লাগে। কিন্তু আমার মনোযোগ এখনো সেই হিরোর দিকেই ছিল। তখনই হঠাৎ করে সেটের লাইট একা একা অন অফ হতে লাগে। এরপর সকল লাইট এক এক করে ফিউজ হতে লাগে। তখনই আমার নজর উপরে থাকা লাইটের দিকে যায়, যার ঠিক নিচে হিরো দাঁড়িয়েছিল। সেটি এখনো জ্বলছিল, কিন্তু হিরো ভয়ে পাথর হয়ে যাচ্ছিল। হঠাৎ সেই লাইটের রশি লুজ হয়ে যায়, সেটি নিচে পড়তে লাগে। আমি দৌড়াতে লাগি আর হিরোকে ধাক্কা দিয়ে নিচে সেই লাইটের নিচে চলে আসি। যার পরবর্তী মুহূর্তে আমি কারো ভয়ানক হাসির শব্দ শুনতে পাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি হাসপাতালে ছিলাম, যেখানে আমি জানতে পারি আমি আর কখনো নিজ পায়ে হাঁটতে পারবো না। এটা তো আমার ভাগ্য ভালো ছিল যে লাইটের রশি শেষ সময় আটকে যায়, নয়তো সেটি পুরোটা আমার উপর পড়লে যা কিছুই হতে পারত। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে জুস দেয় আর তখনই তার মোবাইলে একটি কল আসে, যার পরে সে টিভি অন করে আর নিউজ ছাড়ে, যেখানে সে হিরোর ভয়ানক মৃত্যুর খবর আর ভিডিও দেখাচ্ছিল। যেখানে স্টুডিওতে হিরোর উপর একটি ভারী লাইট পড়ে যায় আর একটি সিনকেই বারবার দেখাচ্ছিল। কিন্তু আমি আমার অ্যাসিস্ট্যান্টকেই জিজ্ঞাসা করি, তুমি নিউজে কি দেখতে পাচ্ছ? একটি বড় স্পটলাইট আর রক্ত আর শরীরের চিহ্ন। কিন্তু আপনি এটি কেন জিজ্ঞাসা করছেন ম্যাম? আমি তাকে কিছুই বলিনি, কারণ আমি নিউজে স্পট দাদাকেও দেখতে পাচ্ছিলাম যে ইচ্ছে করে লাইট হিরোর উপর ফেলেছে। কিন্তু এটি অন্য কেউ দেখতে পারছিল না কেন আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এতটুকু বুঝতে পারছিলাম স্পট দাদা তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। যদিও সে ছোট থাকতে আমাকে বলেছিল রামজিতে ভূতের কথা শুধু গল্প, তো একের ভেতরে ভূতও ভয় পাবে। কিন্তু ভূত মানুষকে কেন ভয় পাবে? কারণ মৃত্যুর পর মানুষই তো ভূত হয়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।